আব্বুর গাড়ির ড্রাইভারের খোঁজ পেয়েছো? আমি পাইনি ম্যাম। লোকটা হয়তো দেশে নেই। তার গ্রামের বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারলাম তার পুরো পরিবার ওই দিনের পর থেকেই নিখোঁজ। কোথাও তাদের পাওয়া যায়নি। মন্ত্রী সাহেব এসেছেন? না ম্যাম, তবে রাস্তায় আছেন, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ঠিক আছে, তুমি এখন যাও। অমি নামের ছেলেটা নূরের পার্সোনাল সেক্রেটারি। তার এক কথায় সে জীবন দিতে প্রস্তুত। প্রচুর বিশ্বাসী হওয়ায় নূর তাকে সবসময় কাছে কাছেই রাখে। এতক্ষণ নিজের রুমেই কথা বলছিল তারা। অমি বের হয়ে যেতেই নূর জানালার কাছে গিয়ে দাঁড়ালো। আজ আকাশে চাঁদ নেই, মেঘের কবলে পুরো আকাশ। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশের দিক থেকে চোখ সরিয়ে নিচে তাকাতেই আশমিনের গাড়ি ঢুকতে দেখল নূর। কালো 10টা গাড়ির দ্বিতীয় গাড়িটা আশমিনের। সেদিকে তাকিয়ে বাঁকা হাসল নূর আর মনে মনে বলল, আপনি আমাকে নিয়ে আসেননি মন্ত্রী সাহেব, আমি চেয়েছি তাই আজ আমি এখানে। শত্রুকে কখনো চোখের আড়াল করতে নেই, তাকে সবসময় রাখতে হয় চোখের সামনে। আপনি আমার শত্রু নন, আপনি আমার জয়। আপনাকে হারিয়েই তো আমি বারবার জয়ের স্বাদ গ্রহণ করব। তাই আপনি থাকবেন আমার চোখের সামনে। যতটা সামনে থাকলে আপনার প্রতিটি লোমকূপের খবরও আমি জানব, ঠিক ততটাই কাছে। রাফসান শিকদারের মেয়ে আমি, তার রক্ত। আপনি যা এত বছর শিখেছেন তা আমার জন্ম থেকেই শেখা, আমার রক্তে রাজনীতি। তাহলে এখন না হয় সামনে সামনে টক্করটা হয়ে যাক। প্রতি মুহূর্ত আপনি ভয় পাবেন, আমাকে হারানোর ভয়, আর আমি আপনাকে সেই পরিস্থিতিতে এনে দাঁড় করিয়ে দেব। কথাগুলো মনে মনে ভেবেই নূর হাসল। সাদা গাউনের সাথে হালকা গোলাপি ওড়নাটা গলায় পেঁচিয়ে রুম থেকে বেরিয়ে গেল নূর। ততক্ষণে আশমিন বাসায় ঢুকেছে। ড্রয়িং রুমে সানভির সাথে দাঁড়িয়ে কোনো বিষয় নিয়ে কথা বলছে হয়তো। নূর সেদিকে পাত্তা না দিয়ে সরাসরি গিয়ে তার বাবার জন্য বরাদ্দকৃত কাউচে বসে পড়ল। রাফসান শিকদার মারা যাওয়ার পর থেকে এখানে আর কেউ বসেনি। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল নূরের দিকে। আশমিন স্বাভাবিকভাবে এক পলক তাকিয়ে আবার নিজের কাজে মন দিল। সানভি কাঁপা কাঁপা গলায় বলল, স্যার। আশমিন বিরক্ত চোখে তাকালো সানভির দিকে। আশমিনের দৃষ্টি দেখে সানভি আর কিছু বলল না। কামিনী চৌধুরী রুমেই ছিল। নূর অমিকে বলল সবাইকে ডেকে নিয়ে আসতে। অমি মাথা নাড়িয়ে চলে গেল সবাইকে ডাকতে। কামিনী চৌধুরী এসে নূরকে রাফসান শিকদারের কাউচে দেখে খেপে গেল। তেড়ে তার দিকে যেতে নিতেই নূর বিরক্ত চোখে তাকালো। পাশে থাকা মেয়ে গার্ডটা আটকে দিল তাকে। কামিনী চৌধুরী সেদিকে তোয়াক্কা না করে চিৎকার করে বলল, এখানে বসেছিস কোন সাহসে? বেহায়া মেয়ে, লজ্জা করলো না এ বাড়িতে এসে আবার নিজের কলঙ্কিত মুখ সবাইকে দেখাতে? আজকেই বেরিয়ে যাবি এখান থেকে। আশমিন ক্লান্ত চোখে সবকিছুই দেখছে। বিরক্তি আর রাগ তরতর করে বেড়ে চলছে তার। কামিনী চৌধুরীর পিছনেই আমজাদ চৌধুরী এসেছিলেন। তিনি এতক্ষণে বসে পড়েছেন সোফায়। আশমিনও গিয়ে বাবার পাশে বসে পড়ল। নূর কামিনী চৌধুরীর দিকে শান্ত চোখে তাকিয়ে মেহেগারটাকে উদ্দেশ্য করে বলল, আগামী 10 মিনিট আমি কোনো রকম ডিস্টার্ব চাই না, তাই এই মহিলার মুখটা বন্ধ করে দাও। এতে যদি অন্য কারোর সমস্যা হয় তাহলে তাদের ক্ষেত্রেও এটাই অ্যাপ্লাই করো। আশমিন সোফায় গা এলিয়ে বসে আছে। মাথাটা ব্যথায় দপদপ করছে, চোখ খুলে রাখাও দায়। তবুও সে এখানে বসে আছে। মেয়েগারটা ততক্ষণে কামিনী চৌধুরীর মুখে টেপ লাগিয়ে দিয়েছে। হাত দুটো ধরে থাকায় কামিনী চৌধুরী কিছুই করতে পারছে না, শুধু আগুন চোখে তাকিয়ে আছে নূরের দিকে। আমজাদ চৌধুরীর খারাপ লাগলেও সে চুপ করে আছে। কামিনী চৌধুরীর অন্যায়ের কাছে এইটুকু কিছুই না। নূর বলতে শুরু করলো, আপনাদের এখানে ডাকার উদ্দেশ্য হচ্ছে আমার কিছু সিদ্ধান্ত জানিয়ে দেওয়া, যাতে পরবর্তীতে আমার কোনো সমস্যা ফেস করতে না হয়। যেহেতু এতদিন আপনারা সবকিছু সামলেছেন, সেহেতু কোনো কিছু করার আগে আমার আপনাদের জানাতেই হতো। কাল থেকে আমি অফিস জয়েন করব। আগের এমপ্লয়কে 1 মাসের নোটিসে চাকরি থেকে বাদ দেওয়া হবে। আমার টিম আমার সাথে কাজ করবে। তারা কালকেই বাংলাদেশে এসে পৌঁছাবে। অফিসের দায়িত্বে যে আছে তাকে বলে দেবেন আব্বু মারা যাওয়ার পর থেকে সমস্ত হিসেবে এই 1 মাসে আমার টিমকে বুঝিয়ে দিতে। যাদের যাদের চাকরি যাবে তাদের মধ্যে পুরনো যারা আছে তারা আঙ্কেলের কোম্পানিতে জয়েন করবে। আর হিসেবে যত পরিমাণ টাকার ঘাটতি হবে তা মিসেস চৌধুরীর অ্যাকাউন্ট থেকে পূরণ করা হবে, কারণ নুরানি মাল্টিন্যাশনাল কোম্পানির অ্যাকাউন্ট তিনি হ্যান্ডেল করতেন। কারো কোনো প্রশ্ন থাকলেও করার অনুমতি নেই। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। কোম্পানি যেহেতু আমার, তাই আমার সিদ্ধান্তই শেষ কথা। আশমিন চোখ বন্ধ করে গা এলিয়ে বসে আছে। ঘুমিয়েও পড়েছে হয়তো। সেদিকে তাকিয়ে গা জ্বলে গেল নূরের। দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে নিল সে। এদিকে কামিনী চৌধুরীর অবস্থা নাজেহাল। ভয় আর রাগ দুটোই ঘিরেছে তাকে। এত বছরে সে কোটি কোটি টাকা সরিয়েছে কোম্পানি থেকে। আমজাদ চৌধুরীও এই বিষয়ে কিছু জানে না। সেদিনের পর থেকে আশমিন আজ পর্যন্ত তার মাকে মা বলে ডাকেনি, সরাসরি কোনো কথাও বলেনি তার সাথে। অনেক কষ্টে আমজাদ চৌধুরীর সাথে সম্পর্ক ঠিক করেছে সে। এখন এমন কিছু শুনলে সেও না আবার মুখ ফিরিয়ে নেয় তার মায়ের থেকে। ভয়ে কামিনী চৌধুরীর কলিজা লাফাচ্ছে। নূর অমির দিকে তাকিয়ে সিরিয়াস গলায় বলল, ঢাকার সবচেয়ে বড় বড় হসপিটালগুলোতে খোঁজ লাগাও আমি। অর্গান, চোখ, লিভার এইসবের কারেন্ট রেটগুলো জেনে নাও। খুব শীঘ্রই আমাদের কাজে লাগবে।
আশমিন বাদে সবাই চোখ বড় বড় করে তাকালো নূরের দিকে। সানভি শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, এগুলো জেনে কি হবে ম্যাম? নূর বাঁকা হাসল। কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে বলল, আপনি বড্ড অবুঝ সানভি। টাকার ঘাটতি যদি অ্যাকাউন্টে টাকা দিয়ে পূরণ না হয় তাহলে এগুলো কাজে লাগবে, 1 টাকাও ছাড় দেওয়া হবে না। নূর মেয়ে গার্ডের দিকে তাকিয়ে বলল, মিসেস চৌধুরীকে ছেড়ে দাও, উনি হয়তো কিছু বলতে চায়। আর মন্ত্রী সাহেবের জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো, তার ঘুম ভাঙানোটা এই মুহূর্তে জরুরি। বরকে চুমু খেয়ে ঘুম থেকে তুলতে হয়, পানি মেরে নয়। বিজনেসের পাশাপাশি রোমান্সটাও শিখে নিও নূর, আমার এখনো বাসর করা বাকি। আশমিন চোখ বন্ধ করেই বোমা ফেলল ড্রয়িং রুমে। আমজাদ চৌধুরী কেসে উঠল ছেলের কথা শুনে। সে যে একটা নির্লজ্জ ছেলে পয়দা করেছে এখন সে হাড়ে হাড়ে বুঝতে পারছে। নূর কটমট চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিন আড়মোড়া ভেঙে সেদিকে তাকিয়ে বাঁকা হাসল। সবার দিকে একবার চোখ বুলিয়ে গম্ভীর গলায় বলল, আজ থেকে রাত 3টা থেকে সকাল আমার কাছে রোমান্স শিখার ক্লাস চলবে। সবকিছু হাতে কলমে শিখিয়ে দেব। টানা 1 সপ্তাহ ক্লাস করলে তুমি একেবারে রোমান্টিক হয়ে যাবে, বুঝলে? আশমিনের বাবা বলে উঠল, বাবা মায়ের সামনে এসব বলতে লজ্জা করছে না তোমার? অসভ্য হচ্ছ দিন দিন। আশমিন উত্তরে বলল, লজ্জা করলে বাবা হব কি করে? আমাকে অসভ্য বলার আগে নিজের দিকে তাকাও। তুমি ভালো মানুষ হলে আমি এই পৃথিবীতে আসতাম না। এত কথা না বলে ছেলের বাসর করার ব্যবস্থা করো, নাকি দাদা হতে চাও না এই জীবনে? আমজাদ চৌধুরী হতভম্ব হয়ে তাকিয়ে রইল ছেলের দিকে। কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে ফুসফুস করে বলল, সত্যি করে বলো কামিনী, এটা কার ছেলে? সত্যি বললে ক্ষমা করে দেব, এটা আমার ছেলে হতেই পারে না। কামিনী চৌধুরী স্বামীর দিকে কটমট করে তাকিয়ে রুমে চলে গেল। আশমিন তখনই চলে গেছে নিজের রুমে। থমথমে পরিবেশের রেশ কেটে এখন সবাই মুখ টিপে হাসায় ব্যস্ত। সকাল সকাল ফর্মাল ড্রেসে অফিসের জন্য রেডি হয়ে নিচে এসেছে নূর। অফ হোয়াইট কালার লেডিস কোটের সাথে কালো প্যান্ট, চুলগুলো পনিটেল করে বাঁধা। আশমিন সেদিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। আমজাদ চৌধুরী নূরের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, গুড মর্নিং মা। রাফসান শিকদারের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসতে বসতে নূরও হাসি মুখে আমজাদ চৌধুরীকে গুড মর্নিং জানালো। অফিসের প্রথম দিনের জন্য শুভকামনা। অনেক অনেক এগিয়ে যাও মা, আমি আছি তোমার সাথে। নূর প্লেটে পরোটা নিতে নিতে কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে বাঁকা হাসল। আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে রসিকতার স্বরে বলল, ধন্যবাদ আঙ্কেল, তবে এই মুহূর্তে দোয়া মিসেস চৌধুরীর বেশি প্রয়োজন। আপনি বরং তাকেই একটু দোয়া করে দিন। বলা তো যায় না আর কখনো এভাবে রাজকীয় ক্ষমতা নিয়ে আপনাদের সামনে বসতে পারবে কিনা। আমজাদ চৌধুরী মলিন চোখে তাকালো নূরের দিকে। আশমিন এক মনে খেয়ে যাচ্ছে, তার এদিকে কোনো ধ্যান জ্ঞান নেই। আজ তার অনেক কাজ, দলীয় কিছু কর্মসূচি আছে তার। মন্ত্রী পরিষদে আজ সারাদিন থাকতে হবে, তার আগে বাসার গুরুত্বপূর্ণ কাজটাও শেষ করতে হবে। নূর খাওয়ার মাঝে লারা এসে হাজির হলো নূর মঞ্জিলে। আশমিনের পাশের চেয়ারে বসে আশমিনের দিকে অসহায় চোখে তাকালো। ন্যাকা কান্না করে বলল, বিয়ের ডেটটা কবে ফিক্সড করবে আশমিন? হঠাৎ করে বিয়ে ভেঙে যাওয়ায় আমাদের অনেক হিউমিলিয়েট হতে হচ্ছে। পাপা সোসাইটিতে মুখ দেখাতে পারছে না। প্লিজ আমার সাথে এমন করো না। সবাই জানে আমি তোমার বউ হব। এভাবে বিয়েটা ভেঙে দিলে আমার বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। আমি তোমাকে ভালোবাসি আশমিন। আশমিন নির্লিপ্ত চোখে লারার দিকে তাকিয়ে আবারও খাওয়ায় মনোযোগ দিল। আশমিনের এমন গাছড়া ভাব দেখে মনে মনে রাগে ফুঁসে উঠল লারা, কিন্তু চেহারায় তা প্রকাশ করল না। মনে মনে বলল, একবার শুধু বিয়েটা হয়ে যাক। তোমাকে আর তোমার পুরো পরিবারকে আমি লারা আমার 5 গোলাম যদি না করিয়ে রাখি তবে আমার নামও লারা নয়। নূর ভ্রু কুচকে সেদিকে তাকালো। লারা নূরের দিকে তাকিয়ে আশমিনের আরেকটু কাছাকাছি গিয়ে বসল। আশমিন লারার দিকে না তাকিয়ে গম্ভীর গলায় বলল, কোলে বসতে চাও নাকি? আমজাদ চৌধুরী চোখ বড় বড় করে তাকালো আশমিনের দিকে। নূর সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজের কফিতে মনোযোগ দিল। লারা আশমিনের দিকে লাজুক চোখে তাকিয়ে মিনমিনে গলায় বলল, সবার সামনে বেডরুমে গেলে ভালো হতো না? আশমিন বলল, দরকার নেই, তুমি এখানেই উঠতে পারো। লারা বলল, ওকে। আশমিন টেবিল থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা পালোয়ান সাইজের লোকটির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, বাহাদুর, লারাকে কোলে নাও। আজ সারাদিন সে তোমার কোলেই থাকবে। আজ আর তোমার কোনো কাজ নেই। আশমিনের শান্ত গলা শুনে বাহাদুর নামের লোকটা ভয়ার্ত চোখে আশমিনের দিকে তাকালো। আশমিনের এই শান্ত গলা যে কতটা ভয়ঙ্কর তা হাড়ে হাড়ে জানে সে। তাই কালবিলম্ব না করে দ্রুত পায়ে এসে শক্ত হাতে লারাকে কাঁধে তুলে নিল। লারার মনে হচ্ছে লোহা দিয়ে তাকে কেউ চেপে ধরেছে। চোখের পলকে কি হয়ে গেল বোঝার আগেই বাহাদুর নামের কালো পালোয়ান সাইজের লোকটা তাকে কোলে নিয়ে একটা চেয়ারে বসে পড়ল। কামিনী চৌধুরী সেদিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। আমজাদ চৌধুরী একটু শব্দ করেই হেসে ফেলল। সানভি আর অমি এতক্ষণে সবকিছু নীরব চোখে দেখলেও এবার দুজনেই মুখ টিপে হাসতে লাগলো। নূর অমির দিকে তাকিয়ে লারার বসার চেয়ারটা দেখিয়ে শান্ত গলায় বলল, এটা এখনই বাইরে ফেলে দেওয়ার ব্যবস্থা করো। কামিনী চৌধুরী তাচ্ছিল্যের সুরে বলল, চেয়ার ফেলে কি হবে? তোমার বরকেও ও অনেকবার ছুঁয়েছে, এখনও তো তার সাথেই বাসর করতে চাইছ।
আমি ফেলেছি বলেই সে ছুতে পেরেছে, না হলে কার সাধ্যি নূরের জিনিসের দিকে হাত বাড়ানোর? নূরের টেস্ট এতটাও খারাপ না মিসেস চৌধুরী। আশমিন তীক্ষ্ণ চোখে নূরের দিকে তাকিয়ে কফিতে শেষ চুমুক দিল। নূর দাঁড়িয়েছে অফিসে যাওয়ার জন্য। তাড়াতাড়ি অফিসে আসবেন মিসেস চৌধুরী, আই হেট লেট। আশমিন নিজের চেয়ার ছেড়ে নূরের মুখোমুখি দাঁড়ালো। শুভ্র পাঞ্জাবির হাতা সামান্য গুটিয়ে ঘাড় কাত করে নূরের দিকে তাকিয়ে বাঁকা হাসল। নূর ভ্রু কুচকে তার দিকেই তাকিয়ে। হাতা গোটানো শেষ হতেই হুট করে আশমিন নূরকে কোলে তুলে নিল। নূর চোখ বড় বড় করে তাকিয়ে রইল আশমিনের দিকে। আশমিন ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে চলে যাচ্ছে নিজের রুমে। আমজাদ চৌধুরী মুখ কুচকে তাকিয়ে রইল ছেলের যাওয়ার দিকে। সানভি আর অমি সেদিকে পাত্তা না দিয়ে বসে গেল ব্রেকফাস্ট করতে। আজ তাদের যেতে লেট হবে, তারা বুঝে গেছে। ওকে এভাবে কোথায় নিয়ে গেল তোমার স্যার? আমজাদ চৌধুরীর প্রশ্নে থতমত খেয়ে গেল সানভি। ও কিভাবে জানবে কোথায় নিয়ে গেল? তবুও সন্দিহান কণ্ঠে বলল, কাল রাতের ক্লাসটা মনে হয় এখন করাবে। রাতে তো ম্যাম যায়নি স্যারের রুমে। আমজাদ চৌধুরী কটমট গলায় বলল, চুপ করো বেয়াদব ছেলে, যেমন স্যার তেমনি পিয়ে। সব কয়টা অসভ্য হচ্ছে দিন দিন। সানভি কাঁদো কাঁদো চোখে তাকিয়ে পরোটা খাওয়াই মনোযোগ দিল। অমি মনে মনে হেসে লুটোপুটি খাচ্ছে। কামিনী চৌধুরী গটগট করে বেরিয়ে গেল বাসা থেকে। লারার বাবার সাথে কথা বলতে হবে। এত বছরের সাজানো প্ল্যান কিছুতেই এই 2 দিনের মেয়ের জন্য নষ্ট হতে দেবে না সে। অমি কাউকে মেসেজ করে আবারও খাওয়ায় ধ্যান দিল। আশমিন নূরকে নিজের রুমে নামিয়ে সাথে সাথে দরজা লক করে দিল। এখন এই দরজা আশমিনের ইচ্ছে ছাড়া আর খুলবে না। খুলতে হলে পাসওয়ার্ড লাগবে। নূর সেদিকে আগুন চোখে তাকালো। আশমিন সেদিকে পাত্তা না দিয়ে নূরকে শক্ত করে নিজের সাথে চেপে ধরল। এক হাতে কোমর পেঁচিয়ে হালকা উঁচু করে নিজের মুখ বরাবর করল নূরকে। নূরের পা ফ্লোর থেকে 3 ইঞ্চি ওপরে। নূর শান্ত গলায় বলল, ছাড়ুন। নূরের শান্ত গলা শুনে ঠোঁট বাঁকিয়ে হাসল আশমিন। নূরের ঠোঁটের ঠিক বাঁ পাশে গাঢ় চুমু খেয়ে ফিসফিস করে বলল, রাতে আসতে বলেছিলাম, আসুনি কেন? ছাত্রী হিসেবে তুমি ফাঁকিবাজ হতেই পারো, কিন্তু স্যার হিসেবে আমি মোটেও ফাঁকিবাজ নই। তুমি ফাঁকি দেবে আর আমি তোমাকে যেখানেই পাবো সেখানেই ক্লাস করব। সেটা হোক রাস্তা, ড্রয়িং রুম, অফিস বা বেডরুম। এখন তোমার ইচ্ছে, তুমি কোথায় ক্লাস করতে চাও। আশমিনের কথা শুনে বাঁকা হাসল নূর। আশমিনের চোখের দিকে তাকিয়ে সেও ফিসফিস করে বলল, অনেক বড় টিচার হয়ে গেছেন মনে হচ্ছে। তা কয়জনের সাথে ইন্টিমেট হয়ে এই অভিজ্ঞতা অর্জন করলেন? প্রোটেকশন নিয়েছিলেন তো? দেখা গেল HIV পজিটিভ হয়ে বসে আছেন। আমি এবার নিজেকে নিয়ে খুব প্রোটেক্টিভ। আগে মেডিকেল চেক আপ করিয়ে আসুন মন্ত্রী সাহেব। ক্লাসের কথা না হয় আমরা পরে ভাবব। আশমিন শান্ত চোখে তাকালো নূরের দিকে। মলিন হেসে ক্লান্ত গলায় বলল, সেটা তো তুমি 4 বছর আগেই দেখে গিয়েছ নূর। আমার চরিত্র সম্পর্কে সার্টিফিকেট তো সেই দিনই দেওয়া শেষ। তবে আজ এত প্রশ্ন কেন? স্ত্রী হিসেবে আমার অর্ধাঙ্গিনী তুমি। আমার সবকিছুই অর্ধেক তোমার, হোক সেটা HIV। নূরের ঠোঁটে কয়েক মিনিটের লম্বা চুমু খেয়ে গলায় মুখ গুজে দিল আশমিন। নূর চোখ বন্ধ করে শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে আছে। চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে আশমিনের কপালে পড়ল। নূরকে নিচে নামিয়ে মন্থর গলায় বলল আশমিন, উইশ ইউ ভেরি গুড লাক ফর ইয়োর ফার্স্ট ডে ইন অফিস।